জাপান চীন ঘিরে শুরু হলো নতুন শক্তির খেলা। দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে সমুদ্রের প্রকৃত অভিভাবক এখন বাংলাদেশ। সম্প্রতি চীন সফরে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যা বলেছেন, নেপাল, ভুটান এমনকি ভারতের সেভেন সিস্টার্সকে যদি সমুদ্র দেখতে হয় তবে বাংলাদেশ দিয়েই দেখতে হবে। এই সাহসী মন্তব্য এখন দক্ষিণ এশিয়ার বাণিজ্য ও কূটনৈতিক মহলে কাঁপন ধরিয়েছে। ভারতের অর্থনীতি ও ভূ রাজনীতির নীতি নির্ধারকরা এই বক্তব্যে মুখে ফেনা তুললেও বাস্তবতা অস্বীকার করতে পারছে না কেউ, কারণ বাংলাদেশ এবার সত্যিকারের সমুদ্র অভিভাবক হয়ে উঠতে শুরু করেছে। বহু বছর ধরে বন্দর নির্মাণ নিয়ে বাংলাদেশ নানান দেশকে নিয়ে টানাটানি করলেও এবার আর কোনো ধোঁয়াশা নেই। সব হিসাব নিকাশ শেষ করে ভারত, চীন, যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে অবশেষে জাপানের সঙ্গে চূড়ান্ত হচ্ছে এই অঞ্চলের সবচেয়ে কৌশলগত বন্দর নির্মাণের চুক্তি। 22 এপ্রিল ঢাকায় আনুষ্ঠানিকভাবে জাপানের পেন্টা ওশান এবং তোয়া কর্পোরেশনের সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চুক্তি করতে যাচ্ছে এবং এই চুক্তির মাধ্যমে শুরু হবে 24,000 কোটি টাকার বিশাল মেগা প্রকল্প। বাংলাদেশের ইতিহাসে এক নতুন সমুদ্র শক্তির জন্ম। মাতারবাড়ি প্রকল্পের পেছনে ছিল দীর্ঘদিনের প্রস্তুতি ও বহু দেশীয় চাপ মোকাবেলার গল্প। 2012 সালে চীন প্রথম সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর গড়ার প্রস্তাব দেয়, কিন্তু ভারত ও যুক্তরাষ্ট্র সেই উদ্যোগে বাধা দেয়। আওয়ামী লীগ সরকার চীনের উপর নির্ভরতা নিয়ে বিপাকে পড়ে এবং শেষ সেই প্রকল্প বাতিল হয়। কিন্তু সেই চাপকে পাশ কাটিয়ে নতুন কৌশলে বাংলাদেশ বেছে নেয় মাতারবাড়ি, যেখানে জাপানের অর্থায়নে তৈরি হচ্ছিল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। জ্বালানি আনতে চ্যানেল ও নৌপথ তৈরি করার ফলে জায়গাটির নিচ থেকেই পরিণত হয় এক সম্ভাবনাময় গভীর সমুদ্র বন্দরে। 2017 সালে 9,000 কোটি টাকা খরচ করে মহেশখালীতে 5.5 কিলোমিটার দীর্ঘ এবং 18.5 মিটার গভীর কৃত্রিম নৌ চ্যানেল তৈরি করা হয়, যেখানে 2020 সালে প্রথমবারের মতো বিশ্বের অন্যতম বৃহৎ জাহাজ উসুমারু ভিড়ে 80,000 মেট্রিক টন কয়লা নিয়ে। এটা ছিল একটি প্রতীকী মাইলফলক। বাংলাদেশ প্রমাণ করে যে তার ভৌগোলিক অবস্থান শুধুই তাত্ত্বিক নয়, বাস্তবেও দক্ষিণ এশিয়ার দরজা এখন তার হাতেই। এরপর সময় গড়িয়েছে, কিন্তু আন্তর্জাতিক কূটনৈতিক প্যাঁচে প্রকল্প পিছিয়ে গেছে বারবার। কখনো চীন, আবার কখনো ভারত, সবাই চেয়েছে বাংলাদেশকে নিজের ছায়ায় রাখতে, কিন্তু এবার সেই গণ্ডি ভেঙে ফেলেছে বাংলাদেশের কূটনীতি। জাপান হলো সেই নিরপেক্ষ শক্তি যার সঙ্গে চীনের যেমন সংঘাত নেই, ভারতেরও সরাসরি বিরোধ নেই, আর যুক্তরাষ্ট্র জাপানকে নিয়ে খুব একটা সন্দিহান নয়। তাই জাপানকে দিয়ে এই প্রকল্প বাস্তবায়ন মানে হলো সবাইকে এক প্রকারের ব্রডকাস্টেড মেসেজ দেওয়া, বাংলাদেশ এখন নিজের গন্তব্য নিজেই ঠিক করছে। 22 এপ্রিল চুক্তি সইয়ের পরপরই শুরু হবে প্রথম ধাপের কাজ। 460 মিটার দীর্ঘ কন্টেইনার জেটি এবং 300 মিটার মাল্টিপারপাস জেটি নিয়ে তৈরি হবে মাতারবাড়ি বন্দর টার্মিনাল। এতে জাপানের জায়গা পুরো ব্যয় বহন করবে। প্রাথমিক খরচ প্রায় 6,200 কোটি টাকা এবং এই টার্মিনাল শেষ হলে সেখানে 8,000 থেকে 9,000 কন্টেইনার ধারণ ক্ষমতা সম্পন্ন মাদার ভেসেল সরাসরি ভিড়তে পারবে, যা এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো বন্দর করতে পারে না। মাতারবাড়ি হবে একটি মাল্টি মোডাল ইন্ডাস্ট্রিয়াল গেটওয়ে, যা একদিকে বাংলাদেশের রপ্তানি বাড়াবে, অন্যদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য হবে বাণিজ্যিক প্রবেশপথ। ভারত এখন এই বন্দরের সুবিধা চায়, তাই তারা বাংলাদেশের সঙ্গে সিইপিএ করতে আগ্রহী। এতে তারা রামগড় হয়ে ত্রিপুরা, আসাম, মণিপুর সহ সেভেন সিস্টার্স অঞ্চলে পণ্য পৌঁছাতে চায়। এদিকে চীনও বসে নেই, তারা মংলা বন্দরের আধুনিকায়নে কাজ করছে, যার চুক্তি সম্প্রতি স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার। চীন মিয়ানমার যে বিশাল বিনিয়োগ করেছে তা রক্ষা করার জন্য বঙ্গোপসাগরের আশেপাশে তাদেরও প্রভাব দরকার। ফলে মাতারবাড়িকে ঘিরে চীন, ভারত, জাপান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার এক অনন্য কৌশলগত প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর আজ হয়ে উঠেছে বাংলাদেশের দীর্ঘমেয়াদী কৌশলগত শক্তির প্রতীক, যেখান থেকে শুরু হয়েছে এক নতুন অর্থনৈতিক করিডর, MIDIM করিডর, যার পুরোপুরি অর্থ দাঁড়ায় মাল্টি মোডাল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট মাস্টার প্ল্যান। এই করিডোরে যুক্ত হচ্ছে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান সহ পুরো বঙ্গোপসাগরীয় অঞ্চল এবং এই করিডোরের প্রাণকেন্দ্র হয়ে উঠছে মাতারবাড়ি বন্দর। এই বন্দরের গুরুত্ব এতটাই বেড়ে গেছে যে সিঙ্গাপুর, হংকং, আবুধাবি এমনকি ইউরোপীয় বন্দর পরিচালনাকারী কোম্পানিগুলো বিনিয়োগে আগ্রহ দেখাতে শুরু করেছে। বিশ্বের অন্যতম বড় বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড এবং এপি মোলার মায়ার্কস ইতিমধ্যে বাংলাদেশে এসে নিজেদের পরিকল্পনা জানিয়ে গেছে। জানুয়ারিতে সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে প্রধানমন্ত্রী ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন এই কোম্পানিগুলোর চেয়ারম্যান। পরে তারা মার্চ মাসে ঢাকায় বিনিয়োগ সম্মেলনে অংশ নেন। তাদের স্পষ্ট লক্ষ্য বাংলাদেশকে একটি গ্লোবাল এক্সপোর্ট হাবে পরিণত করা এবং মাতারবাড়িকে কেন্দ্র করেই একাধিক বন্দর, ইন্ডাস্ট্রিয়াল জোন ও শিপিং রুট গড়ে তোলা। এই বন্দরের আশেপাশে তৈরি হচ্ছে একটি বৃহৎ এনার্জি হাব। মাতারবাড়িতে এরই মধ্যে নির্মাণ সম্পন্ন হয়েছে SPM ল্যান্ডিং স্টেশন, যার মাধ্যমে গভীর সমুদ্র থেকে পাইপলাইনে সরাসরি তেল আসবে বাংলাদেশে। এটি একদিকে যেমন সরবরাহ খরচ কমাবে, তেমনি আমদানির সময়ও অর্ধেকে নেমে আসবে। আগামী দিনে এই বন্দরে যেসব জাহাজ আসবে সেগুলো হবে মাদার ভেসেল, যাদের কন্টেইনার ধারণ ক্ষমতা 8,000 থেকে 9,000 TEU।
ফলে বাংলাদেশের আমদানি রপ্তানি খরচ কমবে, সময় বাঁচবে এবং পণ্যের দামও স্থিতিশীল থাকবে। মাতারবাড়ির সবচেয়ে বড় শক্তি হচ্ছে এর প্রাকৃতিক গভীরতা এবং নির্মিত কৃত্রিম প্রত্যাশ্রয়। এখানে 16 মিটার গভীরতায় ম্যানুফ্যাকচার করা হয়েছে ম্যানভার বেসিন ও শিপ চ্যানেল। এটা দক্ষিণ এশিয়ার যে কোনো বন্দর থেকে বেশি গভীর এবং নিরাপদ। এখানে প্রথম ধাপে 2টি টার্মিনাল নির্মিত হচ্ছে, একটি মাল্টিপারপাস এবং অন্যটি কন্টেইনার টার্মিনাল। কন্টেইনার হ্যান্ডেলিং এর নির্মাণ সম্পন্ন হলে এটি বছরে 11 লাখ কন্টেইনার হ্যান্ডেল করতে পারবে এবং 2041 সালের মধ্যে হ্যান্ডেলিং ক্ষমতা দাঁড়াবে বছরে 26 লাখ TEU। এখন প্রশ্ন উঠতেই পারে, এই গভীর সমুদ্র বন্দর তৈরি হলেই বা কি হবে? উত্তর একটাই, সমুদ্রের উপর আধিপত্যই ভবিষ্যতের উন্নয়ন নির্ধারণ করবে। জাপান এই বন্দরটিকে তাদের ইন্দো প্যাসিফিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে দেখছে, কারণ জাপানের জ্বালানি আসে মূলত মধ্যপ্রাচ্য থেকে এবং তা মালাক্কা প্রণালী হয়ে বঙ্গোপসাগর অতিক্রম করে পৌঁছায়। সেক্ষেত্রে বঙ্গোপসাগরে যদি চীনের একক আধিপত্য থাকে তাহলে জাপানের সরবরাহ চেইন হুমকির মুখে পড়বে। তাই তারা বাংলাদেশে একটি নিরপেক্ষ, নিরাপদ এবং জাপান সমর্থিত সমুদ্র বন্দর গড়ে তুলতে চায়। এটি একদিকে যেমন জাপানের নিরাপত্তা নিশ্চিত করবে, তেমনি দক্ষিণ এশিয়ায় চীনা আধিপত্যকে ব্যালেন্স করবে। এদিকে যুক্তরাষ্ট্র পিছিয়ে নেই। তারা মধ্যপ্রাচ্য থেকে শুরু করে এশিয়া পর্যন্ত এক বিশাল সামরিক ঘাঁটির জাল তৈরি করেছে। 80টিরও বেশি দেশে 750টিরও বেশি সামরিক ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের। বাংলাদেশের ভেতরেও বঙ্গোপসাগরের একটি সামরিক ঘাঁটি তৈরি করতে চায় যুক্তরাষ্ট্র। তাদের তেল কোম্পানি আগেই মাতারবাড়ি অঞ্চলে সক্রিয়, তাই বন্দরের আশেপাশে সামরিক ও বাণিজ্যিক ভিত্তি তৈরি করতে তারা দীর্ঘদিন ধরেই সাইলেন্ট অপারেশন চালিয়ে যাচ্ছে। চীনও তার বিশাল প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। মিয়ানমারে তাদের কিয়াও কফিও পোর্ট এবং তেল গ্যাস পাইপলাইন আছে, যা চীনকে ভারতের আন্দামান নিকোবর ঘাঁটির চাপে পড়া ছাড়াই জ্বালানি সরবরাহ নিশ্চিত করে। চীন চায় মাতারবাড়ির কাছাকাছি তারা তাদের একটি বাণিজ্যিক সাপোর্ট পয়েন্ট তৈরি করতে পারে, তাই তারা মংলা বন্দর নিয়ে এগিয়েছে এবং বাংলাদেশ সরকার সেখানে তাদের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে। এত সব জিও পলিটিক্যাল চাপের মধ্যে বাংলাদেশ খুব সুচিন্তিত সিদ্ধান্ত নিয়েছে। জাপানের মতো এক নিরপেক্ষ শক্তিকে দিয়ে মাতারবাড়ি বন্দর বানাচ্ছে। এর ফলে ভারত, চীন, আমেরিকা কেউ সরাসরি আপত্তি তুলতে পারছে না। আবার সবাই কোনো না কোনো ভাবে জড়িত থেকেও নিরপেক্ষ থাকতে বাধ্য হচ্ছে। এই গভীর সমুদ্র বন্দরের কাজ শেষ হলে বাংলাদেশ শুধু এশিয়ার দরজা হয়ে থাকবে না, এটি হয়ে উঠবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিপিং করিডোর, যার উপর নির্ভর করবে ভারতের উত্তর পূর্বাঞ্চল, নেপাল, ভুটান, এমনকি কিছুটা মিয়ানমারেরও রপ্তানি আমদানি। তাই এই বন্দর শুধু বাংলাদেশের নয়, এই অঞ্চলের অর্থনীতির গতি প্রকৃতি পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। চট্টগ্রাম বন্দরকে দেশের লাইফলাইন বলা হয় বহু বছর ধরে, কারণ এখান থেকেই আসে সরকারের মোট রাজস্ব আয়ের অর্ধেকের বেশি। কিন্তু শুধু চট্টগ্রামই আর যথেষ্ট নয়। যেমন সিঙ্গাপুর, হংকং বা জাপানের অর্থনীতির বড় অংশ আসে তাদের উন্নত ও বিশ্বমানের সমুদ্র বন্দরের মাধ্যমে, তেমনি বাংলাদেশ এখনই প্রস্তুতি নিচ্ছে সেই লিগে ঢোকার। মাতারবাড়ি বন্দরের আধুনিক অবকাঠামো, আন্তর্জাতিক মানের গভীরতা ও শিপ হ্যান্ডেলিং ক্ষমতা বাংলাদেশকে এনে দিচ্ছে এক অন্যরকম সম্ভাবনা ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট এবং লজিস্টিক হাবে পরিণত হওয়ার। 2041 সালের মধ্যে মাতারবাড়ি থেকে বছরে 26 লাখ কন্টেইনার পরিচালনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মানে দাঁড়ায় যত বড় জাহাজই হোক বাংলাদেশেই ভিড়বে এবং এখান থেকে তা আবার গন্তব্যের দিকে যাবে। এই বন্দরের চারপাশে গড়ে উঠছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, যেখানে তৈরি হবে ফ্যাক্টরি, গুদাম, প্যাকেজিং প্ল্যান্ট, কন্টেইনার ডিপো, কাস্টমস ও এক্সপোর্ট প্রসেসিং ইউনিট। ফলে পণ্য দেশে এনে এখানে প্রক্রিয়াজাত করে আবার বিশ্ববাজারে রপ্তানি করা যাবে, যা হবে বাংলাদেশের গ্লোবাল সাপ্লাই চেইনের কেন্দ্রবিন্দুতে নেওয়ার প্রথম ধাপ। জাপান ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তারা বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি ইন্ডাস্ট্রিয়াল হাব গড়তে চায়, যেখান থেকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় সহজেই পণ্য পাঠানো যাবে। এই গভীর সমুদ্র বন্দর থেকে ল্যান্ড রুটের মাধ্যমে ভারত, নেপাল ও ভুটান পর্যন্ত পণ্য যাবে MIDIM করিডোর ধরে। ফলে বাংলাদেশের ভূ অবস্থান থেকে পাওয়া সুবিধা পরিণত হচ্ছে বাস্তব অর্থনৈতিক শক্তিতে। আর এখানে বাংলাদেশের জয়ের আসল জায়গা, যেখানে তার ভৌগোলিক অবস্থান আর কথা বলছে না, কাজ করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ এখন আর কারোর দিকে তাকিয়ে নেই। ভারত, চীন বা যুক্তরাষ্ট্র সবাইকে পাশ কাটিয়ে নিজ সিদ্ধান্তে এগিয়ে যাচ্ছে। চীনকে দিয়ে করছে মংলা বন্দর উন্নয়ন, জাপানকে দিয়ে গড়ছে মাতারবাড়ি, আর যুক্তরাষ্ট্রকে সামলাচ্ছে কৌশলে। এটাই নিরপেক্ষ বাণিজ্যিক নেতৃত্ব, যেখানে দেশ হিসেবে বাংলাদেশ নিজের গ্লোবাল পজিশন তৈরি করছে। গরিবের ঘরে সুন্দরী বউ বলে কেউ কেউ ব্যঙ্গ করে থাকেন বাংলাদেশকে, কিন্তু এখন সেই সুন্দরী বউই হয়ে উঠছে দক্ষিণ এশিয়ার গৃহকর্ত্রী। বঙ্গোপসাগরের উপর নিয়ন্ত্রণ থাকলে আমরা পাবো শিপিং, জ্বালানি, করিডোর, কাস্টমস, স্টোরেজ, লজিস্টিক ও নিরাপত্তার দখল। বাংলাদেশের কাছে এখন এক বিশাল সুযোগ এই সমুদ্র শক্তি দিয়ে নিজেকে 50 বছরের অর্থনৈতিক ভবিষ্যতের ভিত গড়ার। ভারতের উত্তর পূর্ব রাজ্য, নেপাল, ভুটান সবাই এখন তাকিয়ে মাতারবাড়ির দিকেই। চীন আর যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিরাও জানে এই বন্দর কেবল অর্থনৈতিক না, এটি একটি রাজনৈতিক ও কৌশলগত হাব। সিঙ্গাপুর যেমন বন্দরের উপর নির্ভর করে সুপার পাওয়ার বনে গেছে, বাংলাদেশও সেই পথেই হাঁটছে, শুধু সময়ের অপেক্ষা।